আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। স্লিপিং জায়ান্ট। আমরা ধীরে ধীরে আমাদের ঘুম ভাঙছে, যত ভাঙছে আমাদের শত্রুরা এবং অন্যান্য বিদেশি শক্তি বুঝে যাচ্ছে, বৈদেশিক শক্তিরা বুঝতে পারছে আমরা কতটা শক্তিতে বলীয়ান। এক লহমাতে গোটা এশিয়াতে যে ভারসাম্য রয়েছে, শক্তির ভারসাম্য, তা পাল্টে দিয়েছে। এ 1000 থেকে 2000 কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ দিয়ে ছুটে যাবে শব্দের 8 গুণ গতিবেগে, অর্থাৎ 11,000 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় সে এগিয়ে যাবে। মানে একেবারে বিন্দুতে বিন্দুতে মহাসমাপতন হবে। DRDO ডেভেলপিং 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। আমরা 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছি। একটা মারাত্মক অস্ত্র, 1500 কিলোমিটার, শব্দের থেকে ম্যাক 8 মানে শব্দের থেকে 8 গুণ গতিবেগে পৌঁছে যাবে নিখুঁত একেবারে শত্রুর যে জায়গাটা আমরা চিহ্নিত করব সেখানে। আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। দেখুন, আমাদের ভারতীয়দের মানসিকতার পরিবর্তন করার সময় এসেছে। এই যে পাকিস্তান 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 একেবারে করবেন না। তার কারণ কোনোভাবেই পাকিস্তান আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ইসলামিক সন্ত্রাসবাদী দেশটা আমাদের প্রতিবেশী। এটা আমরা কখনো অস্বীকার করতে পারি না যে যেখানে গণতন্ত্র নেই, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, এসব দেশ গণতন্ত্রের নিরিখে আমাদের থেকে অনেক নিচে, এবং এখানে এখনো পর্যন্ত সভ্য গণতান্ত্রিক মুক্ত চিন্তাধারার কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই দেশগুলোর সম্পর্কে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিন্তু কখনো পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, ওরা কি করলো আমরা কি করলাম, এটা ভাববেন না। তার কারণ কি জানেন? আমি বাংলাদেশের কথা কিন্তু এখানে ছেড়েই দিলাম, আমি তাদেরকে ধর্তব্যের মধ্যেই ধরছি না। কিন্তু পাকিস্তান নিয়েও কোনো রকমভাবে আমাদের আলোচনা করা উচিত না। এবার অনেকে বলতে পারেন, সমাজশাস্ত্রে কি বলে যে শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই, কিন্তু এটাও আবার ঠিক কথা। আসল শত্রুকে সেটা জেনে নিতে হবে। দেখুন, পাকিস্তান বাংলাদেশ আমাদের প্রতিবেশী, কিন্তু তাদের যা ক্ষমতা, সেই ক্ষমতায় আমাদের সঙ্গে পেরে উঠবে না। আমরা ঘণ্টা খানেক সময় পেয়েছিলাম, তাতেই আমরা পাকিস্তানের 9টি ইসলামিক জঙ্গিদের ঘাঁটি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক কথা, আমরা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বিকল করে দিয়েছিলাম ওই কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু তারপর যা হয়, কূটনৈতিক বিভিন্ন রকম আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে গিয়ে ধরেছিল গোটা দেশটা, এবং আপনারা নিজেরাও জানেন ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমটা নষ্ট করে দিয়েছিলাম, ওই এয়ার ডিফেন্স সিস্টেমটা আসলে তো মার্কিনই একটি কোম্পানির, এবং যে কোম্পানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা সুসম্পর্ক আছে। সুতরাং মার্কিনিরা তাদের বাজার, অর্থাৎ অস্ত্রে তাদের বাজার ধরে রাখার জন্য তারা ভারতকে যে করেই হোক যুদ্ধ থেকে বা সংঘর্ষ থেকে বিরত করবে, এটা স্বাভাবিক ঘটনা। এবার অনেকেই প্রশ্ন তোলেন, কেন আমরা সংঘর্ষ বিরতিতে গেলাম? আসলে আমাদের অপারেশন সিন্দুর কিন্তু এখনো বন্ধ হয়নি। তার কারণ যেখানেই সন্ত্রাসবাদী ঘটনা ঘটবে, আমাদের কাছে সেটা একটা যুদ্ধ হিসেবে আমরা পরিগণিত করব, অর্থাৎ আমরা গণ্য করব রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, এবং অপারেশন সিন্দুর কিন্তু চালু আছে। এছাড়াও আমাদের অবশ্যই সতর্ক দৃষ্টি রয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং কেন আমি বলছি পাকিস্তান নিয়ে অত চিন্তা করবেন না, বাংলাদেশ তো ছেড়েই দিলাম, আমি আলোচনার মধ্যেই নিয়ে আসছি না, তার কারণ আসল আমাদের শত্রু কে? এই গোটা উপমহাদেশ, গোটা মহাদেশে আমাদের একমাত্র শত্রু হচ্ছে চীন। আমি যে কথা বলতে শুরু করেছিলাম, ম্যানেজমেন্টে একটা কথা বলে, আপনি যদি লাস্ট বেঞ্চের যে ছাত্র তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন, তাহলে আপনিও কিন্তু ক্রমশ তলিয়ে যাবেন। সুতরাং আপনার প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে সমপর্যায় বা আপনার থেকে যারা বৃহত্তর শক্তি।
আমি এখনই বলছি না যে আমরা চীনের থেকে বৃহত্তম শক্তি, কিন্তু এটা তো ঠিক কথা যে আন্তর্জাতিক যে চার্ট রয়েছে জেনিভা থেকে প্রকাশ পেয়েছে, আপনারা সেখানে জানেন যে রুশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপরেই ভারতের স্থান সমরাস্ত্রে। এবং এই যে আমাদের স্থানটা, আমরা কখনোই নিচের দিকে তাকাবো না, আমরা উঁচুর সঙ্গে, অর্থাৎ ভারত তো বাণিজ্য ক্ষেত্রে, অস্ত্রের ক্ষেত্রে এবং সমরশাস্ত্র কূটনীতিতে এগিয়ে যাচ্ছে। এবং 2047 সাল, অনেকে বলছেন 2030-এর মধ্যেই ভারত গোটা পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে উঠতে পারে, অনেকেই মনে করছেন। অনেকেই বলছেন এটা হচ্ছে ঘুমন্ত দানব। এটা আমাদের কথা না, এটা বিদেশের যারা বিশেষজ্ঞ তারা বলছেন। অর্থাৎ আমরা হচ্ছি স্লিপিং জায়েন্ট। আমরা ধীরে ধীরে আমাদের ঘুম ভাঙছে, যত ভাঙছে আমাদের শত্রুরা এবং অন্যান্য বিদেশি শক্তি বুঝে যাচ্ছে, বৈদেশিক শক্তিরা বুঝতে পারছে আমরা কতটা শক্তিতে বলীয়ান। সেটা অর্থনীতিতে হোক, সমাজশাস্ত্রে হোক, সেটা কূটনীতিতে হোক, এবং অবশ্যই আমাদের দর্শনের ক্ষেত্রে হোক, আমরা এগিয়ে যাচ্ছি। উন্নয়ন হচ্ছে গোটা দেশ জুড়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চলে আসি আজকের আলোচনা। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে আমরা আলোচনা করব রাইজিং মিলিটারি সুপার পাওয়ার। আমি যে সুপার পাওয়ারটা বলছিলাম, সত্যি তো আমরা সুপার পাওয়ার হতে চলেছি। সুপার পাওয়ার মানে একদম সুপ্রিম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার অনেকে বলবেন এটা কি করে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। দেখুন, পৃথিবীতে যতগুলো সুপার পাওয়ার দেশ রয়েছে তাদের দুটো ক্ষেত্রে অবদান রয়েছে। এক, তাদের মিলিটারি সংগঠন মানে অর্গানাইজেশন, অর্থাৎ তাদের ডিফেন্স স্ট্রাকচার, এবং তাদের মিলিটারি যুদ্ধ করার ক্ষমতা। এটা যেমন একদিকে হিসেবের মধ্যে ঢোকে, আরেক দিকে খুব গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তিতে কি কি অস্ত্র আছে। দেখুন, ধনী হলেই কিন্তু সে শক্তিশালী নয়। আমি আবার বলছি, ধনী হলেই সে শক্তিশালী নয়। ধনী দেশ পৃথিবীতে অনেক আছে। সৌদি আরব তো অসম্ভব ধনী দেশ, কিন্তু পৃথিবীতে কি সুপার পাওয়ার? না। ধনী হলেই সুপার পাওয়ার না। সুপার পাওয়ারে ধনের সঙ্গে, ধন দৌলতের সঙ্গে দরকার হচ্ছে উদ্ভাবনী শক্তি, আর সেই উদ্ভাবনী শক্তি আমরা দেখাচ্ছি একের পর এক। বিশেষ করে আমাদের যে সমস্ত ডিআরডিও থেকে আমাদের যে সমস্ত রিসার্চ চলছে, তাতে আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্রমাণ করে দিয়েছি। দেখুন, একদিকে এই পাকিস্তানে আমাদের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, তাতে গোটা পৃথিবী কিন্তু বুঝে গেছে ভারতবর্ষের ধমকি, সবাই বুঝে গেছে। কেউ কেউ সিটিয়ে রয়েছে, কেউ কেউ সমালোচনা করছে, কিন্তু তারাও জানে কি, ওই যে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিটা যে সামরিক বাহিনীর পোশাক পরে বসে আছে, যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের গিয়ে পায়ে তেল মাখিয়ে দিয়ে এলো, সেই আসিফ মনিরও জানে ভারতের ক্ষমতা কী। আমি এবার সরাসরি আলোচনায় ঢুকে যাব রাইজিং মিলিটারি সুপার পাওয়ার। কেন বলছি আমরা মিলিটারি পাওয়ারে সুপার পাওয়ার হতে চলেছি? দেখুন, মানি কন্ট্রোল লিখছে মার্চ 8, 1500 kilometer range, India's ETLDHCM hypersonic missile marks big defense leap under Project Vishnu. এই প্রজেক্ট বিষ্ণু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রজেক্ট বিষ্ণু নিঃশব্দে কাজ করে গেছেন আমাদের বিজ্ঞানীরা, আমাদের উদ্ভাবকরা, এবং বারবার টেস্ট করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, জটিল পরীক্ষা নিরীক্ষা। ডেভেলপড এন্টায়ারলি ইউজিং ডোমেস্টিক টেকনোলজি। এখানে সবচেয়ে গুরুত্ব শব্দ বন্ধ হচ্ছে ডোমেস্টিক টেকনোলজি। এই যে ডোমেস্টিক টেকনোলজি মানে আমাদের দেশজ প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে এই যে হাইপারসনিক মিসাইল, যেটা 1500 কিলোমিটার যার রেঞ্জ, এটা কিন্তু একটা বিগ ডিফেন্স লিপ আন্ডার প্রজেক্ট বিষ্ণু। অর্থাৎ আমরা এক লাফে অনেকটা এগিয়ে গিয়েছি। আন্ডার ডিআরডিও ক্লাসিফাইড ইনিশিয়েটিভ প্রজেক্ট বিষ্ণু। এটাকে ক্লাসিফাইড ইনিশিয়েটিভ প্রজেক্ট কেন বলা হচ্ছে? তার কারণ অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ধীরে ধীরে এর পরীক্ষা নিরীক্ষা করে আমরা এগিয়েছি। দেখুন, কোনো একটা অস্ত্র তৈরি করলে আপনি তো শত্রুকে এটাকে বলবেন না দেখো একটা অস্ত্র তৈরি করছি। খুব গোপনীয়তা রেখে বছরের পর বছর আমাদের বিজ্ঞানীরা কাজ করেছেন। ডিআরডিও ক্লাসিফাইড ইনিশিয়েটিভ প্রজেক্ট, এই প্রজেক্টের নাম ছিল বিষ্ণু। দ্য মিসাইল ইজ বিং টাউটেড as a potential game changer in Asian military balance. এবার এশিয়ান মিলিটারি ব্যালেন্স কেন বলছি? এই যে এশিয়ান কথাটা বলা হচ্ছে কেন, তার কারণ এই এশিয়াতে যে শক্তির
সমন্বয় হয় তাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আপনি বলবেন এশিয়া মানে তো শ্রীলঙ্কাও, এশিয়া মানে তো বাংলাদেশও, এশিয়া মানে তো পাকিস্তানও, এশিয়া মানে তো আফগানিস্তানও। না, এশিয়ার পাওয়ার ব্যালেন্সের খেলাটা চলছে মূলত দুটো দেশের মধ্যে, একটা চীন, একটা ভারত। দুটোই বৃহত্তম, মানে খুব বড় দেশ, আমরা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আর ওই দেশটা হচ্ছে এমন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে যেখানে সমাজতন্ত্র আছে, যেখানে সোশ্যালিস্ট চিন্তাভাবনা আছে, কিন্তু আসলে ধনতন্ত্রে তারা একটা শক্তি হিসেবে কাজ করছে। আর পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট হচ্ছে ভারতবর্ষ। এই দুটো শক্তির একেবারে সম্মুখ সমরে চলে আসছে। দেখুন, আমি বলছি না যুদ্ধ হবে, কূটনীতিটাও এবং কূটনৈতিক অবস্থানগুলোও কিন্তু আসলে যুদ্ধ। যুদ্ধ সবসময় অস্ত্রের ঝঞ্ঝানিতে হয় না, কূটনীতির মধ্য দিয়েও কিন্তু আমাদের যুদ্ধ চলছে, বাণিজ্যের মধ্য দিয়েও যুদ্ধ চলছে। আশেপাশে যতগুলো দেশ রয়েছে আপনারাই দেখুন না, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, এদের ধরবেন না। বাণিজ্য ক্ষেত্রে এবং সমরশাস্ত্রে আমাদের যুদ্ধ কার সঙ্গে, শক্তির ভারসাম্য খেলা এই এশিয়া মহাদেশে কার সঙ্গে? অবশ্যই চীনের সঙ্গে। সুতরাং এই যে এশিয়ান মিলিটারি ব্যালেন্স বলছেন, অর্থাৎ এই যে এশিয়াতে সামরিক শক্তির ভারসাম্য বলছে, এটা কিন্তু মূলত চীনকে লক্ষ্য করেই বলা হচ্ছে বলে অনেকের মত। In a significant leap for India's strategic defense capabilities, the country is reportedly preparing to test its most advanced indigenously developed hypersonic missile. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। Indigenously developed hypersonic missile, the extended trajectory long duration hypersonic ক্রুজ মিসাইল, যেটাকে বলা হয় ETLDHCM, অর্থাৎ এটা হচ্ছে হাইপারসনিক এবং মানে শব্দের থেকেও দ্রুততম। এবং তার পাশাপাশি কি বলা হচ্ছে, এই যে ইন্ডিজিনিয়াসলি একেবারে দেশজ উপাদানে তৈরি আমাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি, মানে পুরোপুরি ভারতীয় উদ্ভাবনী শক্তিতে তৈরি, developed entirely using domestic technology under Defense Research Development Organization's Classified Initiative Project Vishnu। দেখুন, DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO, তার মধ্যে একটা গোপন প্রজেক্ট নেওয়া হয়েছিল। সেই গোপন প্রজেক্টের পোশাকি নাম ছিল বিষ্ণু। এইবার আসি কতটা নিখুঁত। দেখুন, 1500 কিলোমিটার অতিক্রম করবে, কিন্তু কত সময়ের মধ্যে অতিক্রম করবে, কতটা শক্তিশালী, এই ক্ষেত্রে গতিবেগটা মাপা হয়। দেখুন, শব্দের গতিবেগকে যদি আমরা ম্যাক 1 ধরি, তাহলে তার 8 গুণ, মানে শব্দের 8 গুণ বেগে যাবে। শুধু শব্দের 8 গুণ বেগে যাবে না, নিখুঁতভাবে যাবে, ডিপ প্রিসিশন স্ট্রাইক। এইবার আপনাদের বলি, দ্য ETLDHCM উইচ boasts a টপ স্পিড অফ ম্যাক 8, অর্থাৎ শব্দের থেকে 8 গুণ বেশি, সেটা কত? 11,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে স্পিডটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় 11,000 কিলোমিটার সে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, স্পিডটা খালি ভাবুন। ক্যান ডেলিভার সুইফট অ্যান্ড ডিভাস্টেটিং স্ট্রাইক ডিপ ইন্টু এনিমি টেরিটরি ইনক্লুডিং টার্গেটস ইন চায়না অ্যান্ড পাকিস্তান। এটা খুব গুরুত্বপূর্ণ। চায়না এবং পাকিস্তানে তারা 11,000 কিলোমিটার গতিবেগে, শব্দের থেকে 8 গুণ গতিবেগে ছুটে যাবে এবং 1,500 কিলোমিটার অতিক্রম করতে পারবে, মানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এবং প্রিসিশন, মানে ডিপ প্রিসিশন, মানে একেবারে নিখুঁত, বিন্দুতে বিন্দু। অর্থাৎ আপনার একটা বিন্দু, সে আশেপাশে যাবে না, সে যখন করবে বিন্দুতে গিয়ে আঘাত করবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এটাকে বলছে ডিপ প্রিসিশন স্ট্রাইকস। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমাদের যখন ইলেকট্রনিক্স কমিউনিকেশন শুরু হলো, তখন একটা কথা ছিল যে কম্প্যাটেবিলিটি, অর্থাৎ যদি HD হয়ে যায় তাহলে HDতেও যাবে, আর অ্যানালগ সিস্টেম হলে অ্যানালগ সিস্টেমেও করা যাবে। অর্থাৎ এমন একটা মেশিন, সেটা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। যেমন ধরুন পেনের ক্ষেত্রে, এখন নতুন সব পেন বেরোচ্ছে, পেনগুলো দিয়ে আপনি খাতাতেও লিখতে পারবেন, আবার দরকার হলে এরকম ইলেকট্রনিক বোর্ডেও বা ট্যাবলেটেও লিখতে পারবেন। এটাকে কি বলা হয়? এটা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ঠিক সেরকম
একদিকে কনভেনশনাল মিশন আর নিউক্লিয়ার মিশন দুটোতেই ব্যবহার করা যাবে। পরিষ্কার লেখা, ডিজাইন ফর বোথ কনভেনশনাল অ্যান্ড নিউক্লিয়ার মিশন, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ার হলেও ব্যবহার করা যাবে, আবার কনভেনশনাল ওয়ার হলেও ব্যবহার করা যাবে। দ্য মিসাইল ক্যান ক্যারি ওয়ারহেডস weighing between 1000 to 2000 kg over a range of approximately 1500 কিলোমিটার। অর্থাৎ এই যে আপনার মাথাটা দেখতে পাচ্ছেন, এটা 1000 থেকে 2000 কিলোগ্রামের সে বোমার মশলা, বিস্ফোরক মশলা নিয়ে যেতে পারবে। The missile velocity and evasive mid-fight maneuverability make it nearly impossible to intercept with current radar and air defense system. দেখুন, আপনারা সবাই জানেন এই যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ হলো, বা আমাদের সঙ্গে পাকিস্তান তো কম চেষ্টা করেনি, কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে। চায়না, তার এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সবার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এই এমন একটা মিসাইল, যেই মিসাইলটাকে এয়ার ডিফেন্স সিস্টেম বা র্যাডারে আটকানো যাবে না, এত দ্রুত যাবে, এত প্রিসিশন। এই দেখুন, ETLD-HCM ক্রুজ মিসাইল, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শক্তিশালী, খুব সুগঠিত, এবং 1000 থেকে 2000 কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ দিয়ে ছুটে যাবে শব্দের 8 গুণ গতিবেগে, অর্থাৎ 11,000 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় সে এগিয়ে যাবে। আর নিখুঁতের প্রিসিশন, অনেকে বলছেন সত্যি গেম চেঞ্জার। অর্থাৎ ম্যাক 8, 1500 কিলোমিটার রেঞ্জ, ইন্ডিয়াস ETLD-HCM hypersonic missile marks big defense leap under Project Vishnu। অর্থাৎ এক লহমাতে গোটা এশিয়াতে যে ভারসাম্য রয়েছে, শক্তির ভারসাম্য, তা পাল্টে দিয়েছে। আর গেম চেঞ্জার, তুরুপের তাস হচ্ছে এই মিসাইল। এবার চলে আসি আরও একটি সুখবরে। ব্রহ্মোস মিসাইল 800 কিলোমিটার রেঞ্জ কনফার্মড। এই যে ব্রহ্মোস মিসাইল হয়েছে, তার 800 কিলোমিটার রেঞ্জ এখন কনফার্ম। এন্টার পাকিস্তান উইদিন ইন্ডিয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ গোটা পাকিস্তানটা শুধুমাত্র ব্রহ্মোস দিয়ে আমরা পাকিস্তানের এরকম কোনো জায়গা নেই, 1 ইঞ্চি জমি নেই যেখানে আমরা পৌঁছাতে পারবো না, এবং সেটা ব্রহ্মোস পারে। 800 কিলোমিটার রেঞ্জ রয়েছে, সুতরাং পাকিস্তানের যেখানেই যে লুকিয়ে থাকুক আমরা তাকে ধরে নেব। অর্থাৎ মাটির ওপরে 1 ইঞ্চিও জায়গা নেই। ভারত পাকিস্তানের কাউকে যদি ধ্বংস করতে হয় আমরা করে দিতে পারবো। The news of successful test and increased range come against the backup of heightened tensions following the recent terror attack in Pahalgam. দেখুন, পাহেলগামে যে ঘটনা ঘটেছে, তারপর আমরা টেস্ট করে দেখেছি ব্রহ্মোস 800 কিলোমিটার রেঞ্জ, এবং গোটা পাকিস্তান এখন আমাদের হাতের মুঠোয়। পাকিস্তানের যেখানে লুকিয়ে থাকুক মাটির ওপরে আমরা সেখানে আক্রমণ করতে পারবো, এবং খুব প্রিসাইজ, ডিপ প্রিসিশন, অর্থাৎ একেবারে নিখুঁতভাবে আমরা আক্রমণ করতে পারবো। 800 কিলোমিটার রেঞ্জ কনফার্মড। BrahMos' unique versatility allows to be launched from land, sea and air platform. দেখুন, এই ব্রহ্মোসটা আমরা কোথা থেকে আমরা পারবো ছুটতে। আমরা ল্যান্ড থেকে পারবো, অর্থাৎ আমাদের যে কোনো সীমানা থেকে ছুটতে পারবো। আমরা নৌবাহিনীকে দিয়ে আমরা সি থেকে, অর্থাৎ সমুদ্র থেকে আমরা ছুটতে পারবো। আবার আমরা অন এয়ার, মানে এয়ার, আকাশ থেকে, অন্তরিক্ষে, মানে জলে স্থলে অন্তরিক্ষে ব্রহ্মোস শক্তিশালী, এতটাই শক্তিশালী যে গোটা পাকিস্তানে আর 1 ইঞ্চি জায়গা নেই যেখানে কেউ লুকিয়ে থাকতে পারবে। ইচ্ছে হলে গোটা পাকিস্তানের যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় আক্রমণ করতে পারবো, এবং সেটা জলে স্থলে অন্তরিক্ষ যে কোনো জায়গা থেকে আমরা আক্রমণটা করতে পারবো। ইনক্লুডিং ইন্টিগ্রেশন উইথ ফ্রন্টলাইন কম্ব্যাট এয়ারক্রাফট সাচ অ্যাজ Sukhoi Su-300 MKI
further amplifying India's military options. Experts highlight that with an 800-kilometer range, major Pakistani military bases, airfields, logistical hub, and even nuclear facilities are within India's precise striking capability, effectively reshaping strategic dynamics in South Asia. খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা দেখুন। আমরা এই ব্রহ্মসটা আমি আগেই বলেছি জলে স্থলে অন্তরিক্ষে আমরা আক্রমণ করতে পারি। আমরা চাইলে সমুদ্র পৃষ্ঠ থেকে একেবারে পাকিস্তানের সমুদ্র পৃষ্ঠতে নিয়ে গেলাম, আমাদের সমুদ্র সীমানা আমরা সোজাসুজি আক্রমণ করতে পারি জল থেকে, আমরা অন্তরিক্ষ থেকে আক্রমণ করতে পারি, আমরা স্থল থেকে করতে পারি। মানে ইচ্ছে করে রাজস্থান বা পাঞ্জাবের সীমানা থেকে আমরা আক্রমণ করে দিতে পারি, ইচ্ছে হলে আমরা কাশ্মীর থেকে আক্রমণ করে দিতে পারি, আমরা করতে পারি যদি ইচ্ছে হয়। শুধু তাই নয়, আমাদের যে এয়ারক্রাফটগুলো আছে, মানে যে কোনো এয়ারক্রাফট, তার মধ্যে বিশেষ করে সুখোই Su-30 MKI এবং আমাদের আজ যা মিলিটারি অপশন আছে সেগুলো এইটাকে আমরা সেই এয়ারক্রাফটের সঙ্গে জুড়ে দিতে পারি। ধরুন এটা একটা এয়ারক্রাফট, আমরা তার সঙ্গে জুড়ে দেবো, আমরা জুড়ে নিলাম, আমাদের এরকমভাবে এয়ারক্রাফটে জুড়ে দিলাম, ঠিক জায়গায় এসে ফেলে দিলাম, সে নিজে চলে যাবে আমরা যদি পয়েন্টটা ঠিক করে দিয়ে দিই। এবং এর রেঞ্জ 800 কিলোমিটার এবং এটা কনফার্ম টেস্ট করা হয়েছে, একেবারে সফল। এবং এই ঘটনাটাতে গোটা এশিয়াতে আমাদের শক্তিটা আরও বৃদ্ধি পেয়েছে। The BrahMos project continues to evolve with further tests scheduled in November 2025 aimed at refining stealth capabilities and accuracy. Concurrently, research is underway on BrahMos 2, a hypersonic version capable of reaching Mach 6 to 7, which would further complicate defensive countermeasure for potential adversaries. দেখুন, আমাদের নভেম্বরের 2025-এ এই ব্রহ্মসের পার্ট 2 আসবে, অর্থাৎ পার্ট 2 মানে হচ্ছে এর আরেকটা ভার্সন আসবে, সেটা আরও শক্তিশালী। বলা হচ্ছে 6 to 7 ম্যাক, মানে শব্দ থেকে 6 গুণ বা 7 গুণ দ্রুত হবে এবং তার ক্ষমতা আর রেঞ্জ আরও বেড়ে যাবে। এই টেস্টটা হবে নভেম্বরে, অর্থাৎ 2025-এর নভেম্বরে। এবং এর ফলে যেটা হবে যে আমাদের আক্রমণের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। মানে এই ব্রহ্মসটা এত ক্ষমতাশালী এবং এর থেকে আরও বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে। আমি যে রিপোর্টিংটা পড়লাম সেটা টাইমস নাওয়ের রিপোর্টিং এবং তার ইন্ডিয়া নিউজে এটা বেরিয়েছে। এবার চলে আসি, একদিকে ব্রহ্মস, অন্যদিকে প্রজেক্ট বিষ্ণু। এগুলো আসলে আমাদের কতটা শক্তিশালী করলো একবার দেখে নিই। ব্রহ্মস টাইপ সুপারসনিক ক্রুজ মিসাইল, অর্থাৎ শব্দের থেকে বেশি জোরে ছুটে যেতে পারে। ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইন্ডিয়াস DRDO অ্যান্ড রাশিয়াস NPOM, রাশিয়ার সঙ্গে এবং আমাদের এটা যৌথ প্রজেক্ট ছিল এবং এই ব্রহ্মসটা অত্যন্ত সফল, মানে ওয়ার টেস্টেড। দেখুন, এমনি টেস্ট করা হয়, কিন্তু যুদ্ধের সময় যখন টেস্ট হয় তখন মানে রিয়েল সিচুয়েশন, অর্থাৎ সত্যিকারের যুদ্ধের সময় টেস্ট মানে, এবং সেই টেস্টে কিন্তু সফলভাবে উত্তীর্ণ হয়েছে ব্রহ্মস। স্পিড Mach 3 ইন দ্য ক্রুজ ফেজ। Mach 3 মানে শব্দের থেকে 3 গুণ গতিবেগে ছুটে যাচ্ছে। যে কারণে আপনাদের বলছিলাম এইবার 2025-এর নভেম্বরে আমরা সুখবরটা পাবো। শব্দের থেকে এখানে যেহেতু Mach 3 আছে, এটাই হয়ে যাবে Mach 6 or 7, অর্থাৎ শব্দের থেকে 6 বা 7 গুণ গতিতে এগিয়ে যাবে। টেকনোলজি 2-stage design with a solid propellant booster followed by a liquid ramjet for sustained supersonic speed. এই যে টেকনোলজিটা, দেখুন ব্যাপারটা কি হয়, যখন হাওয়ায় ভেসে যাবে তখন যতটা পাখির মতো যতটা শরীরটাকে স্ট্রেচ করে ওজনের ভারসাম্য রাখা যাবে তত সে দ্রুত হবে। এবং আমি আপনাকে বলেছি চ্যালেঞ্জটা হচ্ছে Mach 3 থেকে 6 বা 7-এ নিয়ে যাওয়া, আর সেই জন্যই ডিজাইন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফলোড বাই আ লিকুইড র্যামজেট ফর সাস্টেন্ড সুপারসনিক স্পিড, এবং
এইভাবেই তৈরি করা হচ্ছে যাতে আরও দ্রুত হয়। আমাদের আর্মি ব্যবহার করতে পারবে, নেভি ব্যবহার করতে পারবে, এয়ারফোর্স ব্যবহার করতে পারবে। এবার চলে আসি প্রজেক্ট বিষ্ণু। টাইপ হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম। দেখুন, এটা কিন্তু হাইপারসনিক, তার কারণ আপনারা জানেন 11,000 কিলোমিটার পার আওয়ারে যাবে, মানে প্রতি ঘন্টায় যাবে, অর্থাৎ ম্যাক 8। ম্যাক 8 মানে শব্দের থেকে 8 গুণ গতিবেগে বেরিয়ে যাবে। এটা হাইপারসনিক, এটা কিন্তু সুপারসনিক ব্রহ্মোস। গোল ডেভেলপ লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল সিস্টেম, অর্থাৎ শব্দের থেকে 8 গুণ দ্রুত বেগে 1500 কিলোমিটার চলে যাবে। ডেভেলপমেন্ট ইন্ডিয়াস ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এই প্রজেক্ট বিষ্ণুটা, এই শক্তিশালী অস্ত্রটা কিন্তু ডিআরডিও তৈরি করছে, আমাদের দেশজ প্রযুক্তিতে তৈরি। সাংঘাতিক অস্ত্র বলুন তো, একটা মারাত্মক অস্ত্র। 1500 কিলোমিটার শব্দের থেকে, ম্যাক 8 মানে শব্দের থেকে 8 গুণ গতিবেগে পৌঁছে যাবে নিখুঁত একেবারে শত্রুর যে জায়গাটা আমরা চিহ্নিত করব সেখানে। এবং এটা হাইপারসনিক। ভাবুন 11,000 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ, অর্থাৎ শব্দের থেকে 8 গুণ বেশি এবং নিখুঁত। এবং এটা কে করেছে ডেভেলপমেন্টটা? এটা তৈরি করেছে ডিআরডিও, অর্থাৎ ইন্ডিয়াস ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অ্যাডভান্সমেন্ট এইমস টু সারপাস গ্লোবাল ক্যাপাবিলিটিস উইদিন 5 years. স্ট্যাটাস ইন অ্যাডভান্স স্টেজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে একেবারে অ্যাডভান্স স্টেজ, একদম শেষ চূড়ান্ত জায়গায় রয়েছে। পোটেনশিয়াল ডেভেলপ 2 লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল সিস্টেম। এটা বিরাট পোটেনশিয়াল, মানে ডেভেলপ 2 লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল সিস্টেম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথমত স্পিড, ব্রহ্মোস ইজ সুপারসনিক। সুপারসনিক মানে ম্যাক 3, অর্থাৎ শব্দের থেকে 3 গুণ গতিবেগে যেতে পারে। While Project Vishnu aims develop hypersonic missile system significantly faster than sound, অর্থাৎ ম্যাক 8, এটা ম্যাক 3, ওটা ম্যাক 8। টেকনোলজি, ব্রহ্মোস uses 2-stage solid and liquid propulsion system, while Project Vishnu hypersonic missile we likely utilize advanced technologies for sustained high speed. যত স্পিড বাড়াতে হবে তত কিন্তু প্রযুক্তিকেও পাল্লা দিতে হবে, এবং এটা তফাৎ রয়েছে। স্ট্যাটাস, ব্রহ্মোস ইজ ম্যাচিওর operational missile system, while Project Vishnu is a program focused on developing future capabilities. ব্রহ্মোস হচ্ছে, অর্থাৎ এই ব্রহ্মোসকে এখনও মাথায় তুলে রাখবো, কারণ এই ব্রহ্মোস পরীক্ষিত যুদ্ধে পরীক্ষিত, কিন্তু বিষ্ণু আমাদের ভবিষ্যতে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, এটাই হচ্ছে তফাৎ। এইবার চলে আসি আরও একটা সুখবরে। দেখুন, আপনারা জানেন বাংলাদেশ যখন পাকিস্তান গিয়েছিল, পাকিস্তান তো নিজের কিছু নেই, চীনের থেকে ধার করা মাল রয়েছে, সেই একটা দুটো পাওয়ার জন্য কি না তেল দিচ্ছিল বাংলাদেশের লোকেরা, এমন তেল দিচ্ছিল। আপনারা তো জানেন বাংলাদেশকে, মানে আমার এটা বলতে খারাপ লাগছে, কিন্তু আমি কোনো দেশকে অপমান করছি না, কোনো নারীকে অপমান করছি না। আপনারা জানেন একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের উচ্চপদস্থ এক মহিলা কর্মী, তাকে মিস্ট্রেস হিসেবে, উপপত্নী হিসেবে ব্যবহার করছিলেন পাকিস্তানের একজন রাষ্ট্রদূত, এবং পাকিস্তান সে খবর পেয়ে কক্সবাজারে তাদের একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের সর্বত্র বেরিয়েছে, পাকিস্তানে বেরিয়েছে। যুদ্ধের সময় তিনি তাকে নিয়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রী অভিযোগ করেছিলেন, অর্থাৎ পাকিস্তান ওই ডিপ্লোম্যাটের স্ত্রী অভিযোগ করেছিলেন, এবং তাকে সরাসরি ইসলামাবাদে ডেকে পাঠানো হয়। এবং এই ঘটনাটা অনেকে বলছেন প্রতীকী, আসলে পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশকে অনেকে বলছেন কোট আনকোট রক্ষিতা হিসেবে ব্যবহার করছে। এবার যা হয়, পাকিস্তানের বাবুরা এসছে, বলছে তোমরা তো ফাইটার জেট পেয়েছো, F-16 একটা আমাদের দাও, ভিক্ষে চাইছিল। আমি সেখানেই বলবো, এই যুদ্ধ বিমান নিয়েই বলবো, রাফাল, F-35, Su-30 MKI may be outclassed, অর্থাৎ এ রাফাল বা রাফালে F-35, Su-30 এগুলো হচ্ছে আউটক্লাসড,
এগুলো ক্রমশ বাতিলের দিকে চলে গেছে। DRDO developing sixth generation stealth fighter jet, আমরা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছি। Under AMCA Mark II, DRDO's GTRE will develop a 120 kN indigenous engine with sixth generation capabilities, possibly in partnership with firms like Rolls-Royce, Safran or GE. আমরা সিক্সথ জেনারেশন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে চলেছি এবং সেটা করবে ডিআরডিও। সেখানে রোলস রয়েস বা সাফরান বা এগুলো সমস্ত বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড কোম্পানির নাম, কিংবদন্তি এরা এখন। এদের সঙ্গে আমরা ডিআরডিও তৈরি করবে। আমাদের প্রযুক্তি থাকবে, ওদের কাছ থেকে আমরা কিছু জিনিসপত্র নেব, কিছু প্রযুক্তি নেব, কিন্তু তৈরি করব আমরা, ডিআরডিও তৈরি করবে। India has unveiled its ambitious plans for the development of sixth generation fighter jets under the Advanced Medium Combat Aircraft. এগুলোকে বলা হয় Advanced Medium Combat Aircraft, AMCA। আধুনিক যুদ্ধে আমাদের আকাশ বা অন্তরিক্ষ খুব গুরুত্বপূর্ণ, আর এই অন্তরিক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে AMCA, অ্যাডভান্সড মিডিয়াম এয়ারক্রাফট দরকার। অর্থাৎ ছোটও না বড়ও না, বড় হলেও মুশকিল, ছোট হলেও মুশকিল। ছোট হলে মুশকিল কেন? আমি অত বিস্ফোরক নিয়ে যেতে পারবো না। আর বড় হলে মুশকিল কেন? মুশকিল তো আছেই, রাডার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম আরও হাজারো কারণ রয়েছে। তাই জন্যে মিডিয়াম, ছোটও না বড়ও নয়, মাঝারি কিন্তু চ্যাম্পিয়ন, সিক্সথ জেনারেশন ষষ্ঠ প্রজন্মের এই ধরনের কমব্যাট। আমাদের যখনই এইরকমই যুদ্ধ বিমান চলে আসবে, আমাদের শক্তি আরও কয়েকশো গুণ বেড়ে যাবে। উইকস আফটার দ্য প্রিসিশন স্ট্রাইকস ক্যারিড আউট আন্ডার অপারেশন সিন্দুর, আমরা অপারেশন সিন্দুরে একের পর এক অপারেশন করেছি, তারপরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স IAF has initiated work on two fighter jets named AMCA Mark I and AMCA Mark II. While AMCA Mark I aims to address the shortage of current generation of aircraft, the AMCA Mark II will showcase advanced sixth generation capabilities relying entirely on indigenous টেকনোলজি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একেবারে দেশজ উদ্ভাবনী শক্তি, দেশজ প্রযুক্তি দিয়ে তৈরি হবে। টাকা দিয়ে ভাই কেনা যাবে না, টাকা থাকলেই কিনতে পারবেন না। তার কারণ প্রযুক্তিটা আমাদের হাতে থাকবে প্রযুক্তিটা। আমি বারবার বলছি না, অর্থ থাকলেই শক্তিশালী হওয়া যায় না। এই প্রযুক্তিটা আমরা তৈরি করছি খেটে, সুতরাং এটা আমাদের হাতেই থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, একদিকে ব্রহ্মোস, অন্যদিকে প্রজেক্ট বিষ্ণু, তার সঙ্গে সঙ্গে যদি AMCA অ্যাডভান্স মিডিয়াম এরকম এয়ারক্রাফট তৈরি হয়, AMCA Mark I Mark II, তাহলে কোথায় পৌঁছে যাবে? এবার আমি আপনাদের আগেও বলেছি, অন্তরিক্ষে যুদ্ধটা হচ্ছে, আকাশ দিয়েই যুদ্ধ হচ্ছে। দেখুন পর যে কোনো যুদ্ধে, সেটা রুশ ইউক্রেন দেখুন, সেটা ইসরায়েল ইরান দেখুন, সেটা ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের লড়াই দেখুন, আকাশপথটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যুদ্ধের নিয়মটা কি? আমার এয়ার ডিফেন্স সিস্টেম আমাকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে, এটাকে শক্তিশালী হতে হবে। আর আমি যখন আক্রমণ করব, এটা তো ডিফেন্সিভ মোড। যখন আমি অ্যাটাকিং মোডে থাকব, তখন আমার দরকার এয়ারক্রাফট, তখন আমার দরকার মিসাইল, তখন আমার দরকার ড্রোন। অর্থাৎ আকাশের যুদ্ধে যে জয়ী সেই জিতে যাবে, যে জিতবে সেই সেকেন্ডার। কিন্তু সেকেন্ডার হতে গেলে আকাশটা দরকার। এইবার চলে আসি বিটি বিজনেস টুডে কি লিখছে। ইন্ডিয়া প্ল্যান্স ইন্ডিজিনিয়াস হাইপারসনিক বাঙ্কার বাস্টার মিসাইল, হিয়ার আর টপ 5 থিংস টু নো। দেখুন, এটাই একমাত্র বাকি আছে। আকাশের যুদ্ধে আমরা এমনি বলিয়ান, কিন্তু বাঙ্কার বাস্টার কেন দরকার দেখাবো। সেই 5টা পয়েন্ট আপনাদের আমরা শোনাবো। এটা বিটি বিজনেস টুডে।
India's push for bunker buster system gained momentum after Operation Sindoor. দেখুন বাংকার বাস্টার এ নিয়ে আমাদের কাজ চলছিল, কিন্তু অপারেশন সিন্দুর হওয়ার পর আমরা একদম তেড়ে ফুড়ে লেগেছি। When Su-30 MKI or Su-30 MKI fighter jets struck 11 Pakistani airbase, including the strategically crucial Noor Khan Air Base under Pakistan's nuclear base at Kirana Hills. দেখুন কিরানা হিলসে এবং এই যে নূর খান এয়ার বেস, যেটা পাকিস্তানের নিউক্লিয়ার বেস, যেটা পরমাণু অস্ত্রের যেখানে বলা হচ্ছে ওখানে রয়েছে, ঠিক তার পাশে আমরা আমাদের ওখানে Su-30 MKI ফাইটার জেটস স্ট্রাক 11 পাকিস্তান এয়ারবেস, মানে এগুলো তো ছিল, আরও 10টা এয়ারবেসে আমরা স্ট্রাইক করেছিলাম। এবং এই এয়ার স্ট্রাইকের পর থেকে আমরা মনে করেছি যে না, আমাদের বাংকার বাস্টার দরকার। ডিআরডিও লিডস ডেভেলপমেন্ট, ডিআরডিওই করছে, দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও হ্যাজ লঞ্চড আ প্রজেক্ট টু বিল্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট potent bunker buster missiles where no official timeline has been shared. The project has already raised concerns in neighboring China and Pakistan, both nuclear armed states sharing long borders with India. দেখুন পাকিস্তান এবং চায়না দুজনেরই আমাদের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে, দুজনেই পরমাণু শক্তিতে বলিয়ান, যেমন আমরাও বলিয়ান। তারা নড়ে চড়ে বসেছে এই বাংকার বাস্টার মিসাইলস। কেন বসেছে তার কারণ বলছি। লেসন্স ফ্রম অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পর তারা বুঝতে পেরেছে ইন্ডিয়াস পুশ ফর বাংকার বাস্টার সিস্টেম গেইন মোমেন্টাম আফটার অপারেশন সিন্দুর when Su-30 MKI fighter jet struck 11 Pakistani airbase, including strategically crucial Noor Khan airbase near Pakistan's nuclear base at Kirana Hills. The operation highlighted India's reach but also exposed gaps in its ability to destroy deeply fortified underground targets. দেখুন আমরা তো ওদের এয়ারবেস তো আমরা তো পৌঁছে গেছিলাম, ওদের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছিলাম, আমরা ওদের নিউক্লিয়ার প্লান্টেও পৌঁছে গেছিলাম। কিন্তু যে জিনিসটা অপারেশন সিন্দুরের পর যে ওরা যে একেবারে, আমি কি বলেছি আগেই আপনাদের, পাকিস্তানের এমন কোনো জমি নেই, দেখুন আমি শুরুতেই বলেছি জমি নেই যার 1 ইঞ্চি জমি আমরা সেখানে আক্রমণ করতে পারবো না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব পাকিস্তানের জমিকে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কিন্তু মাটির তলায় কি আক্রমণ করতে পারবো? আর সেই মাটির তলায় আক্রমণ করার জন্যই এবার আমাদের এই বাংকার বাস্টার। আর এতেই পরমাণু শক্তিধর আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে দীর্ঘ সীমানায় রয়েছে চীন আর পাকিস্তান, দুজনেই ভয় পেয়ে গেছে। এবার তো সাংঘাতিক, এতদিন জানতো মাটির ওপরে আমরা সজাগ দৃষ্টি রাখছি, যে কোনো জায়গায় আক্রমণ করতে পারবো, এবার তো মাটির তলেও আক্রমণ করব, এতেই ভয় পেয়ে গেছে। মিসাইল বেস সলিউশন, আনলাইক ইউএস which uses bomb like GBU-57 dropped from bombers, India planned to modify its Agni-5 intercontinental ballistic missile into a bunker buster. অর্থাৎ আমাদের যে অগ্নি-5 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছিল, সেটাকে এবার নিয়ে আসছে বাংকার বাস্টারে। 5500 থেকে 2500 কিলোমিটার যেতে পারবে এবং কত পরিমাণের অস্ত্র বহন করতে সক্ষম? ওয়েইং বিটুইন 7500 টু 8000 কিলোগ্রাম, 8000 কিলোগ্রাম, ক্যাপেবল অফ পেনিট্রেটিং 80 to 100 মিটার্স আন্ডারগ্রাউন্ড। 80 to 100 মিটার আন্ডারগ্রাউন্ড মানে বুঝতে পারছেন, নিচে যদি 150 তলা থাকে সেই 150 তলা অবধি ঢুকে যাবে। সুতরাং একটা বিরাট শক্তি। অর্থাৎ আমরা পাকিস্তানের এমন কোনো জমি নেই, এমন একটা ইঞ্চি জমি নেই যেখানে আমরা আক্রমণ করতে সক্ষম নয়। ওরা পুরোপুরি আমাদের র্যাডারের মধ্যে আছে, যখন খুশি আক্রমণ করতে পারি। এবার মাটির নিচে কত নিচে যাবি? 150 তলা, 200 তলা চলে যাব আমরা। US strikes sparks ambitions. The US deployed 14,000 kg bunker buster bomb
from B-2 Spirit stealth bomber during 12-day Israel-Iran conflict. Showcasing deep strike capabilities, India now seeks to match, especially amid nuclear threats from Pakistan. পাকিস্তান যে আমাদের পরমাণু হুমকি দেবে বা ভবিষ্যতেও দিতে পারে, যদিও আমরা নিশ্চিত নয় ওদের পরমাণু অস্ত্রগুলো কীরকম আছে, কারণ এই সমস্ত অস্ত্র রাখবার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং এর জন্যে টেকনোলজি মানে প্রযুক্তি লাগে। আদৌ সেগুলো মেনটেনড হয়েছে নাকি, অর্থাৎ সেগুলো ব্যবহার করা হয়েছে নাকি এ নিয়ে সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও ধরে নিলাম ওরাও তো পরমাণু অস্ত্রধর। সুতরাং ওরা যদি কখনো হুমকি দেয়, আমরা একেবারে মানে ইউএসএর থেকে আমরা এই শিক্ষাটা নিয়েছি। আপনারা জানেন 12 দিনের যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়েছে, ইউএস কী করেছে, একই কাজ করেছে, বাংকার বাস্টার দিয়ে ভেতরে ঢুকে গেছে, একদম একদম নিখুঁত অপারেশন করেছে বলে দাবি করছে। ঠিক আমরা সেটা মাথায় রেখে আমরাও বাংকার বাস্টার বাড়িয়ে নিচ্ছি। কস্ট অ্যান্ড টেকনোলজি শেপ ইন্ডিয়াস চয়েস. India chose a missile-based bunker buster instead of bombs because it lacks stealth bomber technology and wants to avoid astronomical cost. A single US B-2 Spirit bomb cost about $2 billion অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে 17,086 কোটি টাকা লাগে। আমরা সেটাকে অনেক কম কস্টে করব। While one GBU 57 cost $20 million মানে 1,170 কোটি টাকায়, মানে ওরা যে কাজটা করবে 17,086 কোটি টাকায়, আমরা সেই কাজটা করে দেবো এই টেকনোলজিতে 170 কোটি টাকায়। India's established missile expertise makes a bunker buster missile the practical cost-effective alternative. এই হচ্ছে সেই ছবিটা। দেখুন, আমি আপনাদের প্রথম থেকে বলে আসছি যে শক্তিশালী মানে কিন্তু ধনী হলে হবে না। আপনার টেকনোলজি থাকলে আপনি অনেক কম কস্টে, বুদ্ধি থাকলে বলে না, বুদ্ধি থাকলে উপায় বেরোয়, ঠিক সেই বুদ্ধিটা আমাদের আছে। যে কারণে ভারতবর্ষকে বা ভারতকে সবাই সম্মানের চোখে দেখে, তার কারণ আমাদের উদ্ভাবনী শক্তি, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের আইটিগুলো রয়েছে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন থেকে, বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে উদ্ভাবনী শক্তি বেরোচ্ছে। এগুলো একদিনে বেরোয় না। আমি ভারত বাংলাদেশ ছেড়েই দিলাম, মানে তুলনাই করছি না, আমি ভারত পাকিস্তান তুলনাই করছি না, আমি তুলনা করছি চীনের সঙ্গে। দেখুন, চীনের কাছেও কিন্তু অস্ত্র আছে, কিন্তু উদ্ভাবনী শক্তিতে, মগজাস্ত্রের লড়াইতে আমরা অনেক দূর এগিয়ে আছি। আর সেই জন্যে ব্রহ্মোস, সেই জন্যে আমাদের এই সমস্ত উদ্ভাবনী শক্তি আমাদের অনেক গুণ এগিয়ে দেবে সমর ক্ষেত্রে। সেই জন্যে বলছি, আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। আমরা জিতব। ভারতবর্ষ তার আদর্শ নিয়ে, তার দর্শন নিয়ে, তার গণতন্ত্র নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, বাংলাদেশের মতো রকম নড়বড়ে গণতন্ত্র নয়, বা পাকিস্তানের মতো রকম নড়বড়ে গণতন্ত্র নয়, আর চীনে তো গণতন্ত্র নেই, একটাই পার্টি, সিঙ্গল পার্টি। কিন্তু আমরা গণতন্ত্র, আমরা গোটা পৃথিবীর কাছে নিদর্শন সৃষ্টি করছি এবং সামরিক অস্ত্রে আমরা বলিয়ান। আর সেই জন্যে 2030 থেকে 2047-এর মধ্যে অনেকেই মনে করছেন আমরাই হব সুপার পাওয়ার। জয় হিন্দ।